তাহলে আমরা যে অধ্যায়টা শুরু করব সেই অধ্যায়টা হলো তৃতীয় অধ্যায়, ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়ালের 394 পেজ থেকে আমরা শুরু করব। কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারের নাম হলো ম্যাটেরিয়াল। এটা হলো চ্যাপ্টার 3। চ্যাপ্টারের নাম ম্যাটেরিয়াল। এই চ্যাপ্টারে আমরা দুই রকমের অঙ্ক পাবো। একটি হইল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দ্বিতীয় যেটি পাবো সেটি হলো স্টোর লেজার অ্যাকাউন্ট। স্টোর লেজার অ্যাকাউন্ট, এই দুই ধরনের অঙ্ক আমরা এই চ্যাপ্টারে পাবো। এখন স্টোর লেজার অ্যাকাউন্টে যে অঙ্কগুলো আছে এগুলোর অনেকগুলো ভাগ আছে। স্টোর লেজার অ্যাকাউন্ট, স্টোর লেজার অ্যাকাউন্টে আমরা অনেক ধরনের অঙ্ক শিখব। তার মধ্যে প্রথম যেটা শিখব সেটা হলো ফাইফো মেথড, অর্থাৎ ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। দুই নাম্বারটা শিখবো হলো লিফো মেথড, LIFO। লিফো সঠিক উচ্চারণটা হলো লাইফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তিন নাম্বার যেটা লিখবো সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ মেথড। চার নাম্বার মেথড লিখবো সিম্পল অ্যাভারেজ মেথড। চার নাম্বারটা হবে সিম্পল অ্যাভারেজ মেথড। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, জি দেখতে স্যার, পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে 4 নাম্বার আমরা লিখলাম সিম্পল এভারেজ মেথড। এরপরে 5 নাম্বার মেথড লিখবো পিরিয়ডিক ওয়েটেড এভারেজ মেথড। আর লাস্ট যে মেথডটা শিখবো সেটা হলো 6 নাম্বার পিরিয়ডিক সিম্পল এভারেজ মেথড। এই হইলো আমাদের এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক শিখবো তার পদ্ধতিগুলোর। এই 6টা পদ্ধতি আমরা অঙ্ক শিখবো, তবে 6 পদ্ধতির যে কোনো 2 পদ্ধতি পরীক্ষায় আসবে। সবসময় যে কোনো 2 পদ্ধতির অঙ্ক পরীক্ষায় আসবে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর এই অধ্যায় থেকে আমরা মোটামুটি আশা করতে পারি যে পার্ট সি তে 2টা অঙ্ক আসবে, 10 করে 20 নাম্বার। আর পার্ট বি তে একটা অঙ্ক আসবে, 4 করে 14। অর্থাৎ এই অধ্যায়টা থেকে আমরা মোটামুটি 24 নাম্বার কমন পাবো। আর এই চ্যাপ্টারটা প্রিভিয়াস একটা চ্যাপ্টার, রিভিশন চ্যাপ্টার। এটা এইচএসসি তে আমাদের ছিল ফিফো লিফোর অঙ্ক। অনার্স ফার্স্ট ইয়ারেও আমাদের এইটা ছিল। প্রথম বর্ষ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর সামান্য পরিমাণ কিছুটা করেছি, সবগুলো করিনি। এই ইনভেন্টরির ম্যানেজমেন্ট এবং স্টোর লেজার অ্যাকাউন্ট, এই দুই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে। স্টোর লেজারের এই টোটাল 6টা পদ্ধতি হয়। আরো 2টা পদ্ধতি আছে যে দুইটা আমাদের সিলেবাসে নেই, প্রাইস স্টক আর একটা হলো বেজ স্টক। এটা আমাদের লাগবে না।
তাহলে এখান থেকে আমরা FIFO, LIFO, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ, পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ, পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ, এই 6টা মেথডের অঙ্কগুলো কিভাবে করে এগুলো শিখাবো। তো আমরা প্রথমে যে অঙ্ক শুরু করব, তো আপনারা বের করেন, সেটা হলো সবাই পেজ নাম্বার 3, 94 পেজ বের করেন। পেজ নাম্বার 3, 94 পেজ। সবাই 3, 94 পেজ বের করেন। জি স্যার, বের করেছি। আচ্ছা, এখানে 2020 সালের একটা বোর্ড কোশ্চেন আছে, প্রবলেম C48, 48 নাম্বার। এই 48 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। একটা করে চ্যাপ্টার আমরা শিখব, যে একটা চ্যাপ্টার থেকে আমাদের নাম্বারটা অ্যাচিভ করতে হবে, যে যতটুকু শিখছে এটা পারফেক্টলি আমরা শিখতে পারছি। তো আমাদের কাছে আছে সম্ভবত, সবাই আমরা বের করলাম। তাহলে দেখেন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা প্রথমে একবার পড়ি। Prepare a store ledger account from the following transaction using the LIFO method, LIFO, LIFO, last in first out, আর হলো weighted average method in the মে মাস 2019, মে মাস 2019 সালের তথ্য দেওয়া আছে। এখনো অনেকে জয়েন হওয়ার চেষ্টা করতেছে। আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড করব, তবে যারা ক্লাসে জয়েন করবেন তারাই শুধু এক্সেস পাবেন ওই রেকর্ড দেখার, আর বাকিরা কিন্তু দেখলো, লিংক পাইলেও দেখতে পাবেন না। তো এমন করা যাবে না যে ক্লাসে জয়েন করব না, আমি রেকর্ড দেখে নিব, এটাই কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা রেকর্ডটা কোথায়? পড়তেছি। রেকর্ডটা আমি এক ইউটিউবে আপলোড করে এটাকে প্রাইভেট করে রাখি, ওইটা থেকে তোমাদের লিংক দিয়ে দিব। রেকর্ড কমপ্লিট হইলে, ক্লাস শেষ করার পরে তারপরে আমি ইউটিউবে আগে আপলোড করব, আপলোড করার পরে তারপরে আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, ওই লিংকে জয়েন করবা, তখনই তোমরা দেখতে পাবে। এটা রেকর্ডটা থাকবে থাকবে একবারে পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে, পরীক্ষার পরে ডিলিট করে দিব। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা আজকে শুরু করব এইটা থেকে, এই যে স্টোর লেজার থেকে শুরু করব। সবসময় ইনভেন্টরিটা পরে শিখবো, আগে স্টোর লেজার শিখবো। এখন যে অঙ্কগুলো আমরা করতেছি, এই অঙ্কে যে যে মেথড থাকবে, এই 6টা মেথড থেকে যা লেখা থাকবে সেটাই আমরা করব। আমরা চেষ্টা করব একটা করে মেথড ব্যবহার করতে, একটা করে ব্যবহার করতে। এছাড়া একই অঙ্ক দ্বারা একাধিক মেথড আমি শেখানোর চেষ্টা করব। আমরা যে অঙ্কটা করতেছি 48 নাম্বার, এটা বোঝার চেষ্টা করি। দেখেন আমাদের টার্গেট, আমরা এখানে যে কয়টা মেথড দেওয়া আছে আজকে এমন ভাবে শিখবো যে এই ধরনের অঙ্ক যেভাবে আসবে আমরা ইনশাল্লাহ করতে পারবো, এমন ভাবে আমাদের শেখার আগ্রহটা থাকবে। দেখেন তাহলে কি বলছে, prepare a store ledger account from the following data, ascertain using transaction using the LIFO method, LIFO, LIFO method, আর হলো weighted average method in the month of May, মে মাসে বলা হয়েছে 2019 সাল। এরপরে জানুয়ারি 1 লেখা আছে, দেখেন আপনাদের বইতে, এটা জানুয়ারিটা কেটে দিবেন, জানুয়ারিটা কেটে দিয়ে মে মাস লিখবেন, এটা মে মাস হবে। বইতে প্রিন্ট ভুল আছে, শুরুতেই বলে দিছে মে মাস, পরে আবার লেখছে জানুয়ারি 1। এই জানুয়ারি 1 না বলে আমরা মে মাস লিখবো। আপনারা কাইটা ঠিক করে নেন, মে মাস লিখছেন কি সবাই? এরপরে দেখেন কে বলছে, মে মাসের 1 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত দেয়া আছে। এখন আমরা স্টোর লেজার করব। প্রথম মেথডটা হলো লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা লিফো মেথডের অঙ্ক সমাধান শুরু করলাম। এই অঙ্কটা হইলো C46 নম্বর অঙ্ক। আমার সাথে এই ছকটা আঁকেন, আমি যে ছকটা আঁকতেছি সবাই এই ছকটা আঁকেন।
প্রথমে একটা তারিখের ঘর, তারপরে বাকিটাকে সমানভাবে 4টা ঘর আঁকবো সমানভাবে। পরবর্তীতে এই 4টা ঘরের মাঝখান দিয়ে এখানে ডিভাইড করব। এই প্রত্যেকটা ঘরকে আমরা 3টা ভাগে ভাগ করব। এই হলো স্টোর লেজার অ্যাকাউন্টের ছক। আমাদের এই অঙ্কের কোনো নাম দেয়া নাই, তাহলে আমরা কি করব, ছকের উপরে লিখবো শুধু স্টোর লেজার। স্টোর লেজার, আর কিছু লিখতে হবে না। আর মেথডটার নাম হলো বাই ইউজিং LIFO, লিফো বলা হয়েছে। লিফো মেথড। এবারে আমরা এখানে আর কিছু লেখার দরকার নাই। এখন আমরা এখানে লিখবো তারিখ, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, এখানে লিখবো রিসিভ। রিসিভের পরে এখানে লিখবো কোয়ান্টিটি, QNTY, সংক্ষেপে লিখলেই হবে কোয়ান্টিটি রেট। আর এখানে লিখবো অ্যামাউন্ট অথবা কস্ট, যেটাই লিখেন, অ্যামাউন্ট লিখতে পারবেন অথবা কস্ট লিখতে পারবেন। এখানে আমরা লিখবো ইস্যু, ISSU, ইস্যু, QNTY, কোয়ান্টিটি রেট, আর এখানে হলো কস্ট। আবার এখানে লিখবো ব্যালেন্স, QNTY, কোয়ান্টিটি রেট, আর এখানে হলো কস্ট। এই লেখাগুলো সবাই কমপ্লিট করেন, সবাই লেখাগুলো একটু কমপ্লিট করেন। ছকটা শেষ হইলে আমাকে আওয়াজ দিবেন, যে সবাই চেষ্টা করবেন যদি কোনো নয়েজ না থাকে তাহলে আনমিউট করে আমাকে আওয়াজ দিবেন, সমস্যা হবে না। ছকটা আঁকার স্যার পদ্ধতি লেখা হয়েছে। সবসময় একরকম, কখনো এই ছকটা পরিবর্তন করব না। এখন আমি এই বিষয়টা একটু আলোচনা করে তারপরে আপনাদের অঙ্কটার সমাধান শুরু করব। আমি কিছু কোটেশন লিখবো, আপনারা কি করবেন, অঙ্ক করার সময় এই সাইডে অথবা এই যেমন সাইডে অথবা নিচের দিকে সবসময় চেষ্টা করবেন যে কিছু কিছু টপিকস লিখে রাখার, অন্য কালি দিয়ে কি পয়েন্ট গুলো লিখে রাখার। আমি যখন যেটা বলবো ছোট ছোট করে লিখে রাখবেন, যাতে রিভিশন দেওয়ার সময় ওই বিষয়গুলো আপনাদের চোখে পড়ে, যে অঙ্ক করতে গেলে এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। এই লিফো মেথড বলুক আর যে মেথড বলুক, আমরা টোটাল বললাম 6টা মেথড শিখবো। এই 6টা মেথডে যে মেথড বলুক, ছক লেখা একই রকম থাকবে। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রিসিভ, ইস্যু, ব্যালেন্স। এখন খেয়াল করেন, রিসিভ বলতে প্রাপ্তি বোঝায়, প্রাপ্তি মানে পণ্য ক্রয়। আমরা যখন পণ্য ক্রয় করি তাহলে বুঝতে হবে আমাদের কাছে পণ্য আমরা গ্রহণ করব, আমাদের কাছে আসবে, তাই আমরা এটাকে রিসিভ লিখি। কেউ যদি এখানে পারচেজ লিখে তাহলে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। আবার এখানে হলো ইস্যু, ইস্যু মানে হলো প্রদান করা, মানে আমরা যদি পণ্যটা বিক্রি করি বা উৎপাদনে ব্যবহার করে ফেলি তাহলে আমাদের কাছ থেকে পণ্যটা চলে যাবে, এই জন্য আমরা এটা হলো ইস্যু। ইস্যু বলতে সেল বোঝায়, তাহলে রিসিভ হলো পারচেজ, ইস্যু হলো সেলস। আর এটা হলো ব্যালেন্স, ব্যালেন্স হলো ইনভেন্টরি ব্যালেন্স, মানে গোডাউনের হিসাব, যে আমরা পণ্য কিনে আনলে এই গোডাউনে আমাদের পণ্য বাড়বে, আর যদি আমরা বিক্রি করে দেই তখন এখান থেকে আমরা পণ্য সরিয়ে ফেলবো। তার মানে হলো রিসিভ হলে ব্যালেন্স বাড়বে, ইস্যু হলে ব্যালেন্স কমবে। আচ্ছা, আর এখানে যে লেখাগুলো লিখছি, যে ইয়োর কোয়ান্টিটি রেট কস্ট, এই লেখাগুলো পরিবর্তন করে আপনারা লিখতে পারেন। যদি অঙ্কটা ইউনিটের হয়, এই কোয়ান্টিটির জায়গায় যদি আপনি ইউনিট লেখেন তাহলে কোনো সমস্যা নেই। ইউনিট, কস্ট, টন, কেজিস, অর্থাৎ যেভাবে থাকবে
যদি কোয়ান্টিটি লেখেন তাহলেও হবে, রেট রেট লিখবেন সবসময়। এখানে কস্ট লিখছি, কস্টের জায়গায় অ্যামাউন্টও লিখতে পারেন, টোটাল কস্ট লিখতে পারেন, টাকা লিখতে পারেন, যেভাবে লিখেন। বাকিগুলো লেখা একই, কোয়ান্টিটি রেট টাকা কস্ট, কোয়ান্টিটি রেট কস্ট, কোয়ান্টিটি রেট কস্ট। আচ্ছা, এখন এই ছকের মধ্যে ট্রানজেকশন লিখবো। ট্রানজেকশন যখন হস্তান্তর করব আমরা, তখনই আমি বুঝাবো যে কিভাবে ট্রানজেকশন গুলোর পরে দাগ টানতে হবে। খেয়াল করেন, প্রথম এন্ট্রি মে মাসের 1 তারিখ, জানুয়ারি মাস লেখা ছিল, এটাকে কেটে ঠিক করে নেন মে মাস। তাহলে মে মাসের 1 তারিখে কি বলছে দেখেন, ব্যালেন্স ইন হ্যান্ড, আমাদের হাতে আছে 300 ইউনিট 2 টাকা করে। তাহলে আমরা এখানে লিখবো মে, এই তারিখের ঘরে আমরা লিখবো মে মাসের 1 তারিখ। এবার এখানে লিখবেন ব্যালেন্স, মে মাসের 1 তারিখ লিখে আমরা লিখবো ব্যালেন্স, ব্যালেন্স লিখলাম। এখন আমাদের কত ইউনিট আছে, 300 ইউনিট, দাম হলো 2 টাকা। তাহলে আমরা এই ব্যালেন্স লিখে সরাসরি ব্যালেন্সের ঘরে যাব, 300 ইউনিট, দাম 2 টাকা, আর এটা গুণ করলে 600 টাকা। এখন আমরা খেয়াল রাখবো, 300 ইউনিট ব্যালেন্স, ব্যালেন্সের ঘরে বসাইছি 2 টাকা করে, 2 দিয়ে গুণ করে 600 টাকা। প্রত্যেকটা ব্যালেন্স বসানোর পরে একটা করে দাগ দিয়ে দিব। দাগটা কি এখান থেকে দিবেন না এখান থেকে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে প্রত্যেকটা তারিখ ট্রানজেকশন লিপিবদ্ধর পরে একটা করে সারি করে দিব, মানে আটকায় দিব। এতটুকু হইলো দুইটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, প্রত্যেকটা পারচেজের আগে ব্যালেন্স নামাইতে হবে, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। দেখেন মে মাসে ব্যালেন্স ছিল, সেটা লিখে আমরা ব্যালেন্সে বসাই দিছি, আমাদের আর কিছু করতে হবে না। পরবর্তী তারিখ, পরবর্তীতে দেখেন 2 তারিখ। আচ্ছা, আপনারা একটা বিষয় মনে রাখবেন, আমরা জানি তারিখগুলো 1 থেকে 31 তারিখ পর্যন্ত হবে, একদম সিরিয়ালি 1 থেকে 31 তারিখ। এখন আমাদের অঙ্কে যে বিষয়টা মনে রাখতে হবে, 1 তারিখের পরে 2 তারিখ হতে হবে। আমরা পুরো অঙ্কটা খুঁজে দেখবো 2 তারিখ আছে কিনা। যদি 2 তারিখ থাকে তাহলে 2 তারিখ লিখবো, 2 তারিখ না থাকলে 3 তারিখে যাব। যদি 3 তারিখ থাকে 3 তারিখ লিখবো, না থাকলে 4 তারিখ। এমন কিন্তু হতে পারে যে 1 তারিখের পরে 5 তারিখ দেয়া, তাহলে খুঁজে দেখতে হবে অঙ্কের কোথাও 3 তারিখ 4 তারিখ আছে কিনা, মানে সিরিয়ালটা মেনটেন করতে হবে। একের পরে 2, 3, 4, 5, 6 এরকম সিরিয়াল মেনটেন করতে হবে। কোন সময় 1-এর পরে 8 আসতে পারবে না। 1-এর পরে 8 আসতে পারবে কখন, যখন 2 থেকে 7 পর্যন্ত কোনো তারিখ অঙ্কেই দেয়া থাকবে না, তখন আমরা 8 লিখবো। তাহলে আমরা এখন 2 তারিখ খুঁজবো। দেখেন 2 তারিখ আছে, 2 তারিখে বলছে রিসিভ 200 ইউনিট 2 টাকা 20 পয়সা। তাহলে আমরা এখানে মে মাসের 2 তারিখ দিব, এই যে মে মাসের 2 তারিখ। আচ্ছা, এখন বলছে কি রিসিভ করছে, তাহলে রিসিভ লিখবো এখানে, রিসিভ অথবা পারচেস। কয়টা রিসিভ করছে বলেন তো, রিসিভ করছে হলো 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে। তাহলে আমরা এই রিসিভে লিখবো এখানে 200, 2 টাকা 20 পয়সা। ক্যালকুলেটর নেন তো, গুণ করেন, রিসিভ 2 টাকা 20 পয়সা করে গুণ করেন। 200 ইন্টু 2 টাকা 20 পয়সা গুণ করার পরে আমাদের এখানে আসে 440। এখন আমাদের এটা রিসিভ আসছে, রিসিভ মানে ক্রয়। মনে রাখবেন, ক্রয় আসলে প্রথমে যে কাজটা করতে হবে, 300 ইউনিট আগে ব্যালেন্সটা নামাইতে হবে। এই যে ব্যালেন্স আমরা নামাইলাম, আবার বলি, যখন রিসিভ বা পারচেজ আসবে তখন আমরা এই উপরের ব্যালেন্সটা আগে নামাবো, তারপরে নতুন করে রিসিভ লিখলাম। এই লেখাগুলো একদম এটা বরাবর, আগে পিছে করব না, একদম এটা বরাবর যে আমরা আবার এখানে 200 লিখবো, 2 টাকা 20 পয়সা করে, দাম হবে 440। এটা লিখে আবার দাগ দিয়ে এটাকে সারিতে কনভার্ট করে দিব। এখন খেয়াল করেন, তাহলে প্রথমে ব্যালেন্স নামাইছি, তারপরে রিসিপ্টটা লিখছি। লেখাটা এমন ভাবে লিখবেন স্যারের দেখতে যাতে সুবিধা হয়, একদম সরাসরি বরাবর লিখবেন। তাহলে রিসিভের সময় আগে ব্যালেন্স নামাইতে হবে, এটা মনে রাখবেন। আমাদের যখন এরকম রিসিভ বা পারচেজ আসবে, তখন আমরা এই রিসিভের ঘরে লিখবো। এটা এই ঘরে লেখার আগে, ব্যালেন্সের ঘরে লেখার আগে উপরে যে ব্যালেন্স থাকবে সেটা আমরা আগে নিচে নামিয়ে নিব, সব সময় এটা মনে রাখবেন। তাহলে আমরা এখানে শিখলাম প্রত্যেকটা তারিখের পরে একটা করে দাগ হবে,
প্রত্যেকটা রিসিভের আগে ব্যালেন্স নামাইতে হবে। দুইটা কোটেশন খুব ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা তারিখের পরে একটা করে সারি করব, আর প্রত্যেকটা রিসিভের সাথে সাথে আগে ব্যালেন্স নামিয়ে নিব। লেখা শেষ। এখন আমরা খুঁজবো 3 তারিখ। যদি না বুঝে থাকেন আমাকে বইলে কিন্তু যে আমরা এই অংশটা বুঝি নাই, আমাকে আবার একটু বুঝাই দেন। এরপরে কারো কি দেখতে সমস্যা আছে বোর্ডের লেখা? এমন কেউ আছেন এখানে দেখতে সমস্যা হয়, বোর্ডের লেখা গোলা হয়ে যায়, এমন কি হয়? নো স্যার। না স্যার, আপাতত এরকম না। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বললেন। দেখেন তারপরে যাই, আমরা 2-এর পরে এখন 3 তারিখ খুঁজবো। এখন 3 তারিখ খুঁজবো, সিরিয়াল করে প্রশ্নে দেয়া থাকবে এমন কোনো কথা নাই। এমন হতে পারে অঙ্কের মাঝে বা শেষের দিকে 3 তারিখ দেয়া আছে। আমরা এই অঙ্কটাই আগেই শুরুতে দেখে নিব। 1-এর পরে 2 আছে, 2-এর পরে 4, 4-এর পরে 6, 11, 19, 22 আর 27। তার মানে সিরিয়াল করা আছে, উল্টাপাল্টা নাই। পরীক্ষায় কিন্তু সিরিয়াল থাকতে নাও পারে। তাহলে 1-এর পরে 2 তারিখ, 2-এর পরে 3 তারিখ খুঁজবো, 3 তারিখ নাই, তারপর আছে 4 তারিখ। এখন তাহলে আমরা এখানে লিখবো 4 তারিখ। এই হলো 4 তারিখ আমাদের লেখা হলো। এখন 4 তারিখে কি করছে? 4 তারিখে ইস্যু করছে, তাহলে আমরা লিখবো ইস্যু, ISSUE। ইস্যু মানে বিক্রি করছে। আমরা খেয়াল করব কতটা বিক্রি করছে। ইস্যুতে বলা হয়েছে 150টা পণ্য ইস্যু করছে। দেখেন আমাদের নিয়মটা হলো লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, এই লিফো মেথডের বৈশিষ্ট্য হলো শেষের পণ্য আগে বিক্রি করতে হবে। শেষে যে পণ্যগুলো আছে নিচের থেকে বিক্রি করব। তাহলে এটা হলো আমাদের দোকান ঘর। এই গোডাউনে যে পণ্যগুলো আছে লিফো মেথডে নিচের থেকে বিক্রি করতে করতে উপরে উঠতে হবে। তাহলে আমার এখন বিক্রি করা উচিত হলো 150 পণ্য, প্রশ্নে বলে দিছে। তাহলে আমার সবার শেষে আছে কত? এই যে 200। এই 200 থেকে আমি 150 পণ্য বিক্রি করব। তাহলে ইস্যু বরাবর এখানে লিখবো 150টা পণ্য, এই 200 থেকে 150টা, আর এটা রেট হলো 2 টাকা 20 পয়সা। এখন 150 ইন্টু 2 টাকা 20 পয়সা গুণ করব আমরা। 150 ইন্টু 2 টাকা 20 পয়সা, এটা গুণ করার পরে আসে 330 টাকা। পরবর্তীতে কি করি খেয়াল করেন, আমার সাথে সাথে করবেন। প্রথম অঙ্ক স্লো করাচ্ছে, সামনের দিকে খুব দ্রুত শিখাবো। দেখেন এই 300 পণ্য রয়ে গেছে, তাহলে এই 300 যেভাবে আছে ব্যালেন্সের ঘরে আগে নামাবো। রেট হলো 2 টাকা, 300 ইন্টু 2 600। আর এই 200 পণ্য থেকে আমি 150 পণ্য বিক্রি করে দিছি, তাহলে আমার দোকানে এখনো পণ্য আছে হলো 50টা, আর রেট হলো 2 টাকা 20 পয়সা। তাহলে 50 ইন্টু 2 টাকা 20 পয়সা, এটা গুণ করার পরে 110টা পণ্য আছে। এরপরে আবার আমরা কি করব, এটাকে দাগ দিয়ে দিব, অর্থাৎ সারি করে দিলাম। প্রত্যেকটা ট্রানজেকশনের পরে একটা সারি। আমরা কি ইস্যুটা বুঝতে পারছি সবাই? আওয়াজ দিয়ে বলেন যদি না বুঝে থাকেন। কেউ না বুঝলে সে আমাকে বলেন। জি স্যার, হ্যাঁ, বুঝেছি। বুঝছি স্যার। কারো সমস্যা নাই? যারা যারা না জয়েন স্যার। করছেন কারো নেই? আচ্ছা, এখন তারপরে 4 তারিখের পরে আমরা তাহলে 5 তারিখে যাব। 5 তারিখে দেখেন কি বলছে। 5 তারিখে আমাদেরকে বলা হয়েছে, 5 তারিখ নাই, অর্থাৎ 6 তারিখ আছে। 6 তারিখে বলছে রিসিভ, রিসিভ 200 ইউনিট, 2 টাকা 30 পয়সা। তাহলে আমরা 6 তারিখ লিখবো, 6 রিসিভ। আচ্ছা, 6 তারিখে রিসিভ লিখবো। রিসিভ লিখবো কয়টা ইউনিট বলছে বলেন তো? স্যার, এখানে আগে রিসিভ, ব্যালেন্সটা নামিয়ে নিব না? অবশ্যই ব্যালেন্স নামাবো। রিসিভের ঘরে লিখে এখানে ব্যালেন্স নামাবো। আচ্ছা, আগে আমরা ব্যালেন্স নামাই তাহলে সুবিধা হবে। ব্যালেন্স 2 টাকা করে, এটা লিখলাম 50, 2 টাকা 20 পয়সা, 110। এই যে এখন রিসিভ লিখবো, কতটা রিসিভ করলাম বলেন তো? 200টা। আর দামটা বলেন তো? 2 টাকা 2 30 টাকা 30 পয়সা। পয়সা। তাহলে এখানে আমরা লিখবো 2 টাকা 30 পয়সা। এখন এই 200কে 2 টাকা 30 পয়সা দ্বারা গুণ করব। তাহলে এখানে আসে 460। এটা আবার আমরা এই ব্যালেন্সের ঘরে বসিয়ে দিব। 200, 2 টাকা 30 পয়সা, 460। আবার এটাকে কলামে সারিতে পরিণত করে দিব একটা দাগ দিয়ে। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে রিসিভ আসলে আমরা সব সময় ব্যালেন্স গুলো নামিয়ে
তারপরে বসাবো। এর মানে হলো এরকম, এই যে দোকান ঘর বা গোডাউন ঘরে আমাদের কাছে 300 পণ্য আছে অক্ষত অবস্থায়, তা আমরা আগের মতোই রাখছি। এরপরে আছে 50টা পণ্য, 50টা অক্ষত অবস্থায় আছে। আর নতুন করে যেটা কিনছি সেটাকে আমি নতুন করে নিচে এন্ট্রি নিলাম, অর্থাৎ সেটা নিয়ে আমরা আমাদের স্টোরে মজুত করে রাখলাম। ঠিক আছে? কারো মোবাইলে নয়েজ আসতেছে, সে মিউট করে দাও। যার নয়েজ আসবে সে মিউট করে দিবা। আচ্ছা, এখন পরবর্তী তারিখ যাব 6-এর পরে। 6-এর পরে 11 তারিখ আছে, তাহলে আমরা এখন কি করব? তোমরা একটু খেয়াল করো কার মোবাইল থেকে নয়েজ আসতেছে। 11 তারিখে আমাদের বলা হয়েছে ইস্যু। ফাইল এই তোমার মাইক্রোফোনটা অফ করো, মিউট করো। আচ্ছা, 11 তারিখে আমাদের বলা হয়েছে ইস্যু। ইস্যু করছে 150টা পণ্য। 150টা পণ্য ইস্যু করা হয়েছে। যেহেতু আমাদের মেথডটা হলো লিফো মেথড, তাহলে আমরা এখন 150টা বিক্রি করব। অবশ্যই এই নিচের থেকে বিক্রি করব। দেখেন, সবার নিচে 200, এটা আগে বেচবো, তারপর এই 50টা, তারপর এখানে 300টা। তাহলে আমার যেহেতু টার্গেট হলো 150 পণ্য বিক্রি করা, তাহলে আমি এই নিচের 200 থেকে বিক্রি করব। তাহলে এখান থেকে আমি 150 পণ্য বিক্রি করব 2 টাকা 30 পয়সা করে। তাহলে 150টা পণ্য 2 টাকা 30 পয়সা, এটা গুণ করার পরে 345 টাকা। এখন তাহলে কিভাবে লিপিবদ্ধ করব? যে 300 পণ্য শুরুতে আছে সেটা আমরা এভাবেই রেখে দিব, এটা এখনো বিক্রি করতে পারিনি। পরবর্তীতে 50টা, সে 50টাও রেখে দিব, এটাও বিক্রি হয়নি, 110 টাকা। আর এই 200 পণ্য থেকে 150টা পণ্য বিক্রি করা হয়েছে। 200 থেকে 150টা পণ্য যদি বিক্রি হয়ে যায়, আমার কাছে আর বাকি থাকে 50টা পণ্য। আর এই 50টা পণ্যের রেট হলো 2 টাকা 30 পয়সা। এখন 50 ইন্টু 2 টাকা 30 পয়সা দ্বারা গুণ করব, এটা 115 টাকা আসে। আবার এটাকে দাগ দিয়ে সারিতে কনভার্ট করে দিব। তাহলে এটা কেমনে করলাম? আমাদের মেথডটা হলো লাইফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের পণ্যগুলা উৎপাদন কাজে আগে ব্যবহার করব, অথবা শেষের পণ্যগুলা আমি কাস্টমারকে আগে ভোগ করতে দিব, ব্যবহার করতে দিব, মানে বিক্রি করে দিব। তাহলে কিভাবে করলাম? 150 পণ্য টার্গেট, আমাদের কাস্টমার আসছে 150 পণ্য, তাহলে আমরা শেষের পণ্যটা আগে বিক্রি করে দিব। এই 200 থেকে 150 বিক্রি করে দিলাম। 300-300-র মতো অক্ষত অবস্থায় আছে, 150-50-এর মতো। আর এই 200 থেকে 150 বিক্রি করলে 50টা থেকে, আর এই 200 এটার যে রেটটা ছিল সেটা বসাইছি, গুণ করে 115 টাকা। পরবর্তীতে 11 তারিখ, পরবর্তীতে হলো 11 তারিখ। এখন 11 তারিখ দেখেন, 11 তারিখে কি বলা হয়েছে? 11 তারিখ গেল, 11-র পরে আমাদের আছে হলো 19 তারিখ। 19 তারিখে বলা হয়েছে 200 পণ্য। 19 তারিখে আমাদের বলছে 200 পণ্য ইস্যু করছে। তাহলে আমরা এখন কি করব? 19 তারিখ দিব, এখানে লিখবো ইস্যু। ইস্যু 200 পণ্য। এখন দেখেন, আমাদের টার্গেট 200 কাস্টমার আসছে, তাদেরকে 200 পণ্য দিতে হবে। সবার শেষে আমার 50টা আছে, আমি নিচের থেকে বিক্রি করব, এই 50টা পণ্য আগে বিক্রি করব। 50, 2 টাকা 30 পয়সা। পরবর্তীতে এখান এখানে থেকে আবার 50টা। কি বললা? আমার টার্গেট হলো আচ্ছা আচ্ছা, এখানে আপনি 5 নিচ্ছিলেন এর জন্য 50 বললাম এখন। হ্যাঁ, আচ্ছা, 200টা পণ্য, আমাদের টার্গেট হলো 200টা পণ্য বিক্রি করা। তাহলে আমি নিচের থেকে বিক্রি করব, প্রথমে 50টা পণ্য 2 টাকা 30 পয়সা, 115 টাকা। পরে আবার এই উপরের 50 পণ্য বিক্রি করলাম, তাহলে 50 50 100 করলাম, কিন্তু আমাদের বিক্রি করতে হবে 200, আরো 100 লাগবে। সেটা আমি 3 নাম্বার প্যাকেট থেকে বিক্রি করব। এখানে 300 আছে, এখান থেকে আবার 100 পণ্য বিক্রি করে দিব, 2 টাকা 200 টাকা। এর মানে হলো 3টা প্যাকেটে আমাদের পণ্য আছে। সব সময় লিফো মেথডে শেষের পণ্যগুলো আগে, শেষের প্যাকেট খুলে আগে পণ্য বেচবো, এটা শেষ হয়ে গেলে তারপর পরের প্যাকেট খুলবো, এরপরে আবার প্রথম প্যাকেট খুলবো, নিচের থেকে বিক্রি করতে করতে শেষ করব। তাহলে আমরা কি করলাম দেখেন, যে এই 50 থেকে 50 বিক্রি করলাম, পণ্য আর নাই। এই 50 থেকে এই 50 বিক্রি করছে, আর নাই।
আর এই 300 থেকে 100 বিক্রি করছে, তাহলে আমাদের এখনো থাকে 200 পণ্য। রেট 2 টাকা, 400 টাকা। 200 পণ্য 2 টাকা করে, 400 টাকা। এটা আমাদের হইল। পরবর্তী তারিখে যাব। স্যার এই আরেকটা আবার বুঝান, 19 তারিখটা। 19 তারিখ দেখেন, তাহলে একজনের সমস্যা হলে সাথে সাথে সবাই একটু দেখবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, সবাই দেখবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, আমাদের এই 19 তারিখে শর্ত হলো যে আমাদের দোকানে মনে করেন 19 তারিখে 200 পণ্য ক্রয় করার জন্য কাস্টমার আসছে। আমি নর্মালি বুঝাই, 200 পণ্য যদি বিক্রি করার কাস্টমার আসে, 200 পণ্য তারা নিবে, তাহলে আমাদের নিয়মটা হলো আমরা শেষের পণ্যটা আগে বিক্রি করে দিই। শেষের পণ্যটা আগে বিক্রি করি। তাহলে আমাদের দোকানে দেখবো স্টোরে আমাদের কয় শ্রেণীর পণ্য আছে। এটা হলো আমাদের দোকান ঘর। এই দোকান ঘরে আমার পণ্য আছে 3 শ্রেণীর, 3 গাঁটটিতে পণ্য আছে, 3টা লটে পণ্য আছে। প্রথম লটে পণ্য আছে 300 পণ্য, যার দাম 2 টাকা। তারপরের লটে 50টা পণ্য আছে, যার দাম 2 টাকা 20 পয়সা। এরপরে আবার 50টা পণ্য আছে 2 টাকা 30 পয়সা। এই 3 রকমের প্যাকেটে পণ্য আছে। এখন তুমি যখন পণ্যটা বিক্রি করতে যাবে, তখন তুমি টার্গেটটা নিছো শেষের পণ্যটা আগে বিক্রি করবা। তাই শেষে কোনটা আছে? 50টা। আমাদের টার্গেট হলো কয়টা পণ্য? 200 পণ্য বিক্রি করা। তাহলে আমরা কি করব, এই 50টা পণ্য আগে বিক্রি করে দিব, এই 50টা প্যাকেট শেষ। তারপরে আবার এখান থেকে 50টা বিক্রি করব, তখন আবার আবার 50টা। সবাই আমরা এখানে যারা আছি সবাই কি করব, একসাথে ক্লাসে যোগ দিব। এই সারাক্ষণ যদি একজন আসি আবার একজন চলে যাই, এভাবে যদি করতে থাকি না, তাহলে আমাদের সমস্যা হবে। সবাই একসাথে জয়েন করব, কেউ আর মানে লিভ নিব না। আচ্ছা, এখন লাস্টে কি হইলো তাহলে, আমরা তো টার্গেট হলো 200 পণ্য, তাহলে আমরা এই 50টা বেচলাম, পরে এই 50টা বেচলাম, 50 50 100 বেচলাম। আরো 100 পণ্যের কাস্টমার আছে, তাহলে আমি কি করবো, এই 300 পণ্যের এই প্যাকেটটা খুলবো। এখান থেকে আমরা 100 পণ্য বিক্রি করব 2 টাকা করে। তাহলে শেষে আমরা ব্যালেন্স নামাবো। ব্যালেন্সটা কেমনে? এই 50 থেকে 50 বিক্রি কমপ্লিট, এই প্যাকেট খালি হয়ে গেছে। আবার 50 থেকে 50টা বিক্রি করছি, এই প্যাকেটও খালি। আর এই 300 থেকে 100 পণ্য বিক্রি করছি, তাহলে আমার এখনো প্যাকেটে আছে 200 পণ্য। এই 200 পণ্য রেট হলো 2 টাকা করে, গুণ করে 400। আশা করি বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। তার পরবর্তীতে আমাদের আছে 22 তারিখ। চলেন 22 তারিখে যাই। আমার টার্গেট হলো প্রথমে আপনাদেরকে সবকটা মেথড শিখানো, তারপরে একটু কঠিন ধরনের যত ধরনের অঙ্ক আছে সেগুলো আমি আলোচনা করব। আচ্ছা, 22 তারিখে আমাদের কি বলছে বলেন তো? 22 তারিখে বলছে রিসিভ করছে 200 পণ্য। তাহলে রিসিভ করছে, এখানে আমরা লিখবো রিসিভ। রিসিভ করার নিয়মই হলো ব্যালেন্সটা আগে নামাবো। তাহলে এখানে আমরা আগে 200 নামিয়ে নিব, 2 টাকা করে এই রেটটা সবসময় আগে নামায় নিব। নামাইলাম। এখন ব্যালেন্স, নতুন করে পণ্য আমি আবার কিনছি। দেখো বেচতে বেচতে স্যার, পণ্য খালি হয়ে গেছে, তাই আবার কিনছি। বলো। স্যার শুধু রিসিভ করলেই কি শুধু ব্যালেন্সটা নামিয়ে নিব আগে? রিসিভ করলে রাইট, মনে রাখবা ব্যালেন্সটা শুধুমাত্র একটা ক্ষেত্রে নামাবো, যখনই রিসিভ আসবে তখনই আমি উপরের ব্যালেন্স নামাবো। তোমরা এটার ক্ষেত্রে দেখো, এই যে রিসিভ আসছে তাই আমি 300 পণ্য আগে নামাইছি। ইস্যু করছে আমি কিন্তু ব্যালেন্স নামাইনি। ইস্যু করার পরে আবার রিসিভ করছে, তাহলে দেখেন এই ব্যালেন্স দুইটা আমি আগে নামায় নিছি, তারপরে এটা নিয়ে বসাইছি। আবার ইস্যু করছে, কোনো ব্যালেন্সের কথা নাই। আবার ইস্যু করছে, ব্যালেন্সের কত কথা নাই। ব্যালেন্সটাকে উপরের তারিখের উপরের কলামের সারির টাকা নিচে নামাবো রিসিভ করলে। যেমন এখানে এখন রিসিভ আসবে, তাহলে আমরা কি করবো, এই যে উপরের সারিতে যে আছে সে পণ্যগুলোকে আমি আগে নামিয়ে নিব। নামাইলাম। এখন নতুন করে 22 তারিখে কয়টা পণ্য ইস্যু করলো? রিসিভ করলো 200 পণ্য। তাহলে আমরা এই রিসিভ লিখবো 200 পণ্য। আর রেট আছে 2 টাকা কত পয়সা? 2 টাকা 40 পয়সা। তাহলে আমরা কি করব, এই 200 ইন্টু 2 টাকা 40 পয়সা, এটা গুণ করলে আমাদের আসবে 480। এখন এইটা আবার ব্যালেন্স এখানে বসায় দিব। এখানে আবার লিখবো 200, 2 টাকা 40 পয়সা, 480।
আবার দাগ দিয়ে এটাকে সারিতে রূপান্তর করে দিব। এটা গেল। এর পরবর্তীতে রিসিভ দেখছেন, তাহলে খেয়াল করছেন যে রিসিভ আসছে বিদায়ী আমরা আগে ব্যালেন্সটা নামিয়ে নিয়েছি। আমরা এই ধারণার কোন সময় কনসেপ্টের বিপরীত কিচ্ছু করব না, বই কি করলো না করলো এগুলা কিছু দেখবো না। এই দুইটা কনসেপ্ট মনে রাখবো যে রিসিভ করলে ব্যালেন্স আগে নামাবো, আর প্রত্যেকটা তারিখের পরে একটা করে সারিতে রূপান্তর করে দিব দাগ দিয়ে। তার পরবর্তীতে দেখেন লাস্ট এন্ট্রি 27 তারিখ বলছে ইস্যু 150টা পণ্য, তাহলে আমরা এখানে 27 তারিখ দিব। ইস্যু ইস্যু করছে 150টা। আমরা কিন্তু অবশ্যই করতেছি হলো লাইফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা কি করব, এই ইস্যু করছে কত বলছে 150টা পণ্য, তাহলে আমরা এই শেষের পণ্য বিক্রি করব। দেখেন শেষে যে পণ্য আছে 200টা, এই 200টা থেকে 150টা পণ্য আমরা বিক্রি করে দিব। দাম কত, 2 টাকা 40 পয়সা। এখন গুণ করব 150 ইন্টু 2 টাকা 40 পয়সা, গুণ করলে 360। পরে আবার ব্যালেন্সটাকে ক্যালকুলেট করে নেব। দেখেন ব্যালেন্সটা কেমনে, এই 200 পণ্য তো আর বিক্রি করতে পারি নাই, প্রথম 200 2 টাকা করে 400 এটা রয়ে গেছে। আর এই 200 থেকে 150 বিক্রি করলে আমাদের থাকে 50টা, আর এই 50টার দাম 2 টাকা 40 পয়সা। তাহলে 50 ইন্টু 2 টাকা 40 পয়সা, এটা গুণ করে 120 টাকা। এটা আমাদের শেষ। এরপরে কি করব, এই পুরো ছকটাকে দাগ দিয়ে দিব। আমাদের আর কোনো তারিখ নাই, আমাদের অঙ্কের সমাধান শেষ। এই হইলো আমাদের লিফো মেথডের সমাধান। এই অঙ্কে দুইটা মেথড বলছে, একটা শিখাইলাম, এখন আবার আরেকটা শিখাবো। দেখো লিফোর কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা। যদি একটার কনসেপ্ট বুঝতে পারো আমি 1000টা অঙ্ক তোমাদেরকে শিখাতে পারবো। জি স্যার, বুঝতে পেরেছি। বাকিদের সমস্যা আছে কারো? আচ্ছা, আমাদের এই যে গ্রুপে যারা জয়েন করছে এরা সবাইকে আমাদের এখানে ক্লাস করবে? তোমরা তো অনেকে জয়েন করাইছো দেখলাম। এখানে যারা আসো, জয় জয় তো গত ক্লাসে ছিল মনে হয়। আচ্ছা, কুলসুম, কুলসুম তুমি কি নতুন? আনমিউট করে কথা বলো, তারপরে আমরা অংশে যাব। সবাই একটু আনমিউট করো। নতুন না, ও আমাদের বেচেরই এনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে মেহরিন স্যার আমি দলি, রেগুলার ক্লাস করব। বুঝি নাই আমি। বললাম স্যার রেগুলার ক্লাস করব আমি। হুম, তোমার বুঝতে পারছি। আচ্ছা স্যার আমিও রেগুলার ক্লাস করবো আর কি। আচ্ছা, তোমরা নতুন তাই না? জি স্যার, নতুন। আচ্ছা, আজকে আমরা এই স্যার যে একটু মানে বইয়ের নামটা একটু গ্রুপে বলে দিয়েন, বইয়ের নামটা সেটা তো জানি হ্যাঁ, না। বইয়ের ছবি গ্রুপে দেয়া হয়েছে। দেওয়া আবার হয়েছে। হ্যাঁ দেয়া হয়েছে বইয়ের ছবি। আচ্ছা তোমরা স্যার। যে কাজটা করবা, হ্যাঁ আমরা আজকেই তো কস্ট অ্যাকাউন্টিং এর 3য় বর্ষের প্রথম ক্লাস শুরু করলাম। আমরা এখানে বেশ অনেকে জয়েন করছি, আর গ্রুপে যারা জয়েন করছে সবাই সবার এখানে সহপাঠী, সবাই সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখবো, বন্ডিংটা ভালো রাখবো। আর গ্রুপ রাখার একটাই কাজ, সেটা হলো আমি যে অঙ্কটা করাবো কেউ যদি না বুঝে থাকো তখন কি করবে, একজন আরেকজনের সাথে কনভারসেশন করবে এটা নিয়ে, যে এই অঙ্কটা কেউ করছো, আমি হোমওয়ার্ক দিলে এটা কি করছো, যে করবা সে কি করবা, গ্রুপে আপলোড করে দিবা। আমাদের আরেকটা গ্রুপ আছে যেটার ভিতরে তোমাদেরকে আমি অ্যাড করে দিব, এটা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। হোমওয়ার্ক জমা দেওয়ার ওইখানে দেখবা, একজন আরেকজনের সাথে আলোচনা করবা, যাতে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়। আর যারা নতুন আছে সবার সাথে আমি আলোচনা করব না, চলো আমরা পরবর্তী আরেকটা মেথড শিখি। একটা লিফো মেথড শিখলাম। আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সেম রাইটারের সেম এডিশনের বই কিনতে হবে। কারণ আমাদের অনলাইন ক্লাসে বই থেকে আর শিট থেকে দুই ভাবে হয়। যদি আমরা বই থেকে করব, বই থেকে যেহেতু আমরা কোর্স কমপ্লিট করব, তাহলে সেম রাইটার সেম এডিশনের বই কিনবো, না হলে পৃষ্ঠা নাম্বার মিলবে না অঙ্কের, খুঁজতে খুঁজতে আমাদের চলে যাবে সময়। আর যদি এক সেম কিনি তাহলে আমাদের আর খুঁজতে হবে না। চলেন তাহলে আমরা পরবর্তী ইসে যাই। আমি
গ্রুপে যারা আছে সবার সাথে আমি ক্লাস শেষ করে পরিচয় হয়ে নিব। দেখেন তারপরে কি বলছে, আমরা আগে অঙ্ক শিখি। পরবর্তীতে এখানে 2 নম্বর আরেকটা মেথড বলছে, সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমি এটা মুছলাম। চলেন এইটা যে ছক আঁকলাম, আপনারা আমার সাথে এটার মতো সেম একটা ছক আঁকেন। হুবহু সেম। আমি প্রথম ক্লাসে অনেক চাপ দিব না, একটা অঙ্কই করাবো। নেক্সট ক্লাসে আমরা অনেক অঙ্ক শিখবো, অনেকের কাছে হয়তোবা আজকে বই নাই। এখন আমরা কি করব, সেম ভাবে একটা ছক আঁকি। এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, সহজ একটা চ্যাপ্টার, তো আমাদের শিখতে বেশি সময় লাগবে না। এ হলো ছকটা আঁকা হইলো। আমরা যে মেথডটা শিখবো সে মেথডটা হলো ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে ছকের উপরে লেখাটা, আপনারা মনে হয় ছকের উপরে লেখাটা লিখলে বুঝবেন না, আপনারা ছকের উপরে লেখাটা লিখবেন হইলো স্টোর লেজার অ্যাকাউন্ট। আমি এখানে লিখি, আপনারা উপরে লিখবেন স্টোর লেজার, স্টোর লেজার অ্যাকাউন্ট। পরে লিখবেন ওয়েটেড অ্যাভারেজ মেথড। স্যার কি অ্যাকাউন্ট টাইটেলে হবে নাকি স্যার এটা একদম টপে হবে এই লেখাটা? যে টপে টপ এখানে এখানে হবে, এই যে উপরের দিকে। এখানে লিখলে তো আপনারা দেখতে পাবেন না, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি ওয়েটেড অ্যাভারেজ মেথড। দেখেন এই লেখাগুলো উপরে টপে হবে, উপরে হবে। আমি বেশি উপরে ছক করে ফেলছি তাই আর মুছতেছি না। উপরের লেখাগুলো আবার বলে, উপরের লেখাগুলো এখানে যা লিখলাম সেগুলোই উপরে লিখবেন, স্টোর লেজার অ্যাকাউন্ট। আর একটা লিখবেন ওয়েটেড অ্যাভারেজ মেথড, এতটুকু লেখা উপরে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এটা মুছে ফেলবো। ভিতরে লেখাগুলো, এই ছকের ভিতরে লেখাগুলো সব সময় সেম। তাহলে আমরা শিখতেছি ওয়েটেড অ্যাভারেজ মেথড। চলেন প্রথমে ডেট, এরপরে অ্যাকাউন্টস টাইটেলস, এরপরে এখানে আগের মতোই রিসিভ, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট বা কস্ট। কোয়ান্টিটি, রেট, কস্ট। তারপরে আমরা এখানে লিখবো ইস্যু। এখানেও একই রকম, কোয়ান্টিটি, রেট, কস্ট, আর শেষে হলো ব্যালেন্স। আমরা আজকে 2টা মেথড শিখবো। এই অঙ্কে শুধু এরকম সহজ এরকম নাই, এটার মধ্যে কঠিনও আছে। তবে ইনশাল্লাহ এমন ভাবে করাবো তোমাদের সব অঙ্ক প্র্যাকটিস করতে হইব না, দেখবা আমি একবার কইরা করাই, তোমরা শুধু এই সেম অঙ্কটা করবা। আমার সাথে কয়েকটা অঙ্ক শিখো, তোমাদের কোনো অঙ্কে প্র্যাকটিসও করতে হইব না, বাসায় দেখবা সব মনে থাকবো। ইনশাল্লাহ সব অঙ্ক মনে থাকবে। তোমরা একটু অপেক্ষা করো, তোমরা ছকটা আঁকো সবাই। আমি তো আজকে একটু দেরি করে ফেলছি, আমার পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, এটা শেষ করে আমি ওদের একটা মেসেজ দিয়ে দিই। চলো ছকটা লেখা হইলে আমাকে বলো। জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা,
আচ্ছা, দিয়েছি। এখন দেখো ওয়েটেড এভারেজ মেথড করব। আচ্ছা, ওয়েটেড এভারেজ মেথড করার সময় আমরা যে কাজ করব, এখানে তারিখগুলো আগেই গণে নিব। তোমরা আমাকে বলো এখানে কয়টা তারিখ আছে, গণো। গইনা আমাকে বলো তারিখ কয়টা আছে। 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কয়টা তারিখ আছে, গইনা আমাকে বলো। স্যার 8টা তারিখ আছে। তা 8টা। 8টা তারিখ আছে। আচ্ছা, তাহলে এই ওয়েটেড এভারেজ মেথডে কি করবা, শুরুতেই তোমরা 8টা সারি এভাবে দাগ টাইনা নিবা। ওয়েটেড এভারেজ মেথড পরে দাগ টানার কোনো দরকার নাই, যে কয়টা তারিখ থাকবে ওই কয়টা দাগ টেনে নিবা আগেই। প্রত্যেকটা মেথডে দাগ টানতে হবে পরে, আর ওয়েটেড এভারেজে আগেই দাগ টানতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, 6, 7, এই হলো 8টা দাগ। ওয়েটেড এভারেজ মেথডের দাগ টানা শেষ। এই হলো 8টা তারিখ করে নিলাম। তাহলে আমরা দেখলাম যে সিম্পাই এর আগে যে করলাম লিফো মেথড, সেটার ক্ষেত্রে আমরা দাগটা এই সারিটা পরে করছি একটা একটা সমাধান করে করে। আর এটার ক্ষেত্রে আমরা কি করলাম, আগেই দাগটা এনে ফেললাম শুরুতেই। এখন তাহলে চলেন শুরু করি। মে মাসের 1 তারিখ প্রথমে। মে মাসের 1 তারিখ, এখানে আমরা লিখবো ব্যালেন্স। আমাদের মে মাসের 1 তারিখে ব্যালেন্স ছিল 300 পণ্য, তাহলে এখানে ব্যালেন্সের ঘরে লিখবো 300, রেট ছিল 2 টাকা, এই হলো 600 টাকা। খেয়াল করেন এই ওয়েটেড এভারেজ মেথড আমার সাথে আজকে শিখেন, আপনাদের আর এই জন্মে আর শিখতে হবে না ইনশাল্লাহ, সারা বছর মনে থাকবো। আমার সাথে আজকে একটু ভালো করে মনোযোগ রাখেন। দেখেন ওয়েটেড এভারেজ মেথড, আর এমন না যে এই চ্যাপ্টারে অঙ্ক আসবে না, প্রত্যেক বছর এই চ্যাপ্টারে অঙ্ক আসবে। আমি প্রথমে 7টা চ্যাপ্টার করাবো, যে 7টা চ্যাপ্টারের থেকে পুরো 7টা কমন পড়বে ইনশাল্লাহ। দেখেন তাহলে বসাইলাম। এরপরে আমরা 2 তারিখ, একজনে আনমিউট করে রাখেন, আমাকে একটু বলবেন এন্ট্রিগুলো। রিসিভ, রিসিভ 2 তারিখে কয়টা পণ্য ক্রয় করছি আমাকে একজনে বলেন। স্যার 200টা। 200টা পণ্য ক্রয় করছি। এই যে রিসিভের ঘরে লিখবো আমরা 200 পণ্য, আর এটার দাম ছিল কত, 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সা। আচ্ছা, তাহলে 200টা 2 টাকা 20 পয়সা, আমাদের কাজ হলো গুণ করা। 2 টাকা 20 পয়সা দ্বারা গুণ, 200 ইন্টু 2 টাকা 20 পয়সা, এটাকে 440, এটা বসাইলাম। 2 তারিখে রিসিভ করছি 200 পণ্য, 2 টাকা 20 পয়সা করে, 2 টাকা 20 পয়সা করে 440 টাকা হইলো। এখন পায়েল মিউট করে ফেলো, তোমার মোবাইলে নয়েজ আসে। অন্য কেউ করো যার মোবাইলে নয়েজ আসে না। এই সাকিব করো, সাকিবের মোবাইলে নয়েজ আসে না। আচ্ছা, 2টা ডিভাইস কাছে থাকলে নয়েজ আসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই ব্যালেন্সটা কেমনে করব, সেটা আমাদের এই অঙ্কে শিখার বিষয়। দেখো আমাদের আছে গোডাউনে 300 পণ্য, নতুন করে কিনছি 200, এই 300-র সাথে 200 যোগ করে এখানে আমরা লিখবো 500 পণ্য। তার মানে কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করছি। আবার কি করব, এটার দাম আছে, কস্ট আছে 600, আর এখানে হলো 440, এই 600-র সাথে 440 যোগ করব, তাহলে আমাদের এটা আসবো 1040। তাহলে আমরা কি করলাম, ইউনিটের সাথে ইউনিট যোগ করছি, টাকার সাথে টাকা যোগ করছি। এখন এই রেটটা বসাবো কেমনে, এই যে 1040-কে 500 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কাজ হলো 1040 ভাগ 500, এটা রেট আসে 2 টাকা 8 পয়সা, 2.08, 2.08 এটা রেট আসলো, 2.08। আশা করি বুঝতে স্যার পারছি। কোনটা দিয়ে কোনটা ভাগ করেছেন? আবার আমি বলি, দেখো 300 পণ্য ছিল, এই 300-র সাথে 200 যোগ করে 500 বসাইছি, আর এই 600-র সাথে 440 যোগ করে 1050 বসাইছি, 1040 বসাইছি। এই 1040-কে এই 500 দিয়ে ভাগ করছি, তাহলে এই রেটটা আইছে। এই কস্ট কে মনে রাখবা, এই ঘরটাকে এই ঘরটা দিয়া ভাগ করলে এই রেটটা চলে আসবে।
বুঝাইতে পারছি? তাহলে আমরা কি করছি, 1040 ভাগ হইলো 500, এটা ভাগ করার পরে 2 টাকা 8 পয়সা আসছে। এর পরের তারিখটা বলেন কয় তারিখ? 2 তারিখের পরে কয় তারিখ ছিল? 2 তারিখের পরে আমাদের তারিখ ছিল 4 তারিখ। 4 তারিখে আমাদের কি ছিল সেটা দেখতে হবে। 4 তারিখে আমাদের ছিল ইস্যু ছিল 150 পণ্য। তাহলে এখানে আমরা 4 তারিখে ইস্যু লিখবো, ইস্যু লিখবো 150 পণ্য, এখানে লিখবো 150 পণ্য, 150। রেট হলো এই 2 টাকা 8 পয়সা। এটা গুণ করব, 150 ইন্টু 2 টাকা 8 পয়সা, এটা গুণ করার পরে এটা আসে হলো 312। এরপরে আবার কি করব দেখো, এই 500 থেকে 150টা বিক্রি করে দিছি, তাহলে আমার থাকবে হলো 350টা। রেট হবে 2 টাকা 8 পয়সা। আর এই দুইটারে গুণ করব, এখানে দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে বলতেছি, ইন্টু 2 টাকা 8 পয়সা, 2 টাকা 8 পয়সা। হ্যাঁ, তাহলে 350 ইন্টু 2.08, 728 টাকা। এটা কেমনে হইলো, এখন আবার এই লাইনটা একটু বোঝাই। দেখো, আমার 4 তারিখে ইস্যু আসছে 150টা পণ্য, আমার গোডাউনে পণ্য আছে হলো 500, এই 500 থেকে 150 লিখছি, রেট হলো 2 টাকা 8 পয়সা, তাই 2 টাকা 8 পয়সা রেট লিখছি। এই 150 পণ্যকে 150 ইন্টু 2 টাকা 8 পয়সা, 312 টাকা। আর ব্যালেন্সের ঘরে আমাদের এই ওয়েটেড এভারেজ মেথডে রিসিভ করলে বাড়বে আর বিক্রি করলে কমবে। তাহলে আমরা কি করছি, এই 500 থেকে এই 150 পণ্য বিক্রি করে দিছি, বিয়োগ করে দিছি, তাহলে আসলো 350টা। তারপরে আবার কি করছি, এই যে রেট যেটা আছে সেটাই লিখছি, এটা গুণ করে এখানটা করছি। অথবা এভাবে করতে পারো যে 500 থেকে 150 পণ্য বাদ দেওয়ার পরে রয়েছে 350, আর 1040 থেকে 312 বাদ দিব, 1040 থেকে 312 বাদ দিলে থাকবে হলো 728। এই 728 কে যদি তুমি এটা দিয়ে ভাগ করো তাহলেও এই রেটটা সেম থাকবে। তার মানে গুণ করলেও যা হবে, ভাগ করলেও তাই হবে। পরবর্তী তারিখ 4 তারিখের পরে আমাদের আছে হলো 6 তারিখ। 6 তারিখে আছে রিসিভ 200 ইউনিট 2 টাকা 30 পয়সা। তাহলে 6 তারিখে আমরা লিখবো রিসিভ। রিসিভ কয়টা পণ্য বলছে বলতো? 200 পণ্য। তাহলে এই রিসিভের ঘরে আমরা লিখবো 200 পণ্য, রেট হলো 2 টাকা 30 পয়সা, 200 ইন্টু 2 টাকা 30 পয়সা, এটা গুণ করার পরে 460। আবার রিসিভ, তার মানে এখানে যোগ হবে, এই 350-এর সাথে 200 যোগ করলে হলো 550টা পণ্য। আর এই 728-এর সাথে 460 যোগ, 728 যোগ 460, এই দুটা যোগ করার পরে হয়েছে 1188। এই 1188-কে 550 দিয়া ভাগ, ভাগ 550, এটা করার পরে 2 টাকা 16 পয়সা আসছে, মানে 2.16। কেমনে হয়েছে আর একবার বলি, দেখো, রিসিভ করছি মানে আমি কিনছি, ক্রয়ের ঘরে এটা ক্রয়ের ঘরে বসাইছি, 200 পণ্য কিনছি, 2 টাকা 30 পয়সা, গুণ করে লিখছি 460। এরপরে আমি ব্যালেন্সের ঘরে লিখব, গোডাউনে আমার পণ্য আছে, দোকানে অলমোস্ট আমার কাছে পণ্য আছে, অলরেডি পণ্য আছে 350টা, আমি নতুন করে আরো কিনছি হলো 20টা, তাহলে 350-এর সাথে এই 200টা যোগ করছি, তাহলে হয়েছে 550টা। আবার কি করছি, এই 728-এর সাথে 460 যোগ করছি, 728-এর সাথে 460 যোগ করার পরে হয়েছে 1188। আর এই 1188-কে 550 দ্বারা ভাগ করার পরে এটা হয়েছে। আশা করি তোমরা রেটটা বের করা বুঝছো। 1188-কে এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের এই 2 টাকা 16 পয়সা রেট চলে আসছে। তার পরবর্তী তারিখ 6 তারিখের পরে আছে 11 তারিখ। 11 তারিখে ইস্যু করছে 150 পণ্য, তাহলে এখানে আমরা 11 তারিখ দিব। ইস্যু করছে ISSUE, বিক্রি করছে 150 পণ্য,
তাহলে আমরা কি করব, এই যে বিক্রয়ের ইস্যুর ঘরে 150 লিখবো, রেট হলো 2 টাকা 16 পয়সা। তাহলে 150 ইন্টু 2 টাকা 16 পয়সা গুণ করার পরে আসলো 324। এই 324 আসছে। এখন আমি বিক্রি করছি, তার মানে আমার গোডাউনের পণ্য কমে যাবে। তাহলে আমরা কি করব, এই 550টা থেকে 150টা পণ্য মাইনাস করে দিব। 550 থেকে 150টা বাদ দিলে আমাদের পণ্য থাকে 400। আবার কি করব, এই যে 1188 থেকে 324 বিয়োগ করে দিব। দেখো, এই যে 1188 মাইনাস 324, এভাবে করলেও হবে। তাহলে এখানে আমাদের থাকে 864। এই 864কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে 2 টাকা 16 পয়সা হয়। অথবা কেমনে করতে পারি, আরেকভাবে করতে পারতাম, যে আমার 550 থেকে 150টা বিয়োগ করে 400 পণ্য লিখলাম, আর এই রেট 2 টাকা 16 পয়সা লিখবো, আর এই 400 থেকে 216 পয়সা গুণ করব। এই দুটাকে গুণ করলেও এটা আসবে। তোমরা গুণ করে দেখতে পারো যে 400 ইন্টু 2 টাকা 16 পয়সা গুণ করে দেখবা এই সংখ্যাটাই আসবে। তার মানে আমরা এই রেটটা ভাগ করেও বানাইতে পারি, গুণ করেও টাকা লিখতে পারি। এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা, যেভাবেই চাই আমরা করতে পারি। এখন পরবর্তীটা খেয়াল করো, কি বলছে পরবর্তী তারিখ। পরবর্তী তারিখ আমাদের বলা হয়েছে কয় তারিখ, এরপরে বলছে 19 তারিখ। 11 তারিখ লেখা শেষ, 19 তারিখে বলছে আবার ইস্যু করছে 200টা। তাহলে এখানে আমরা লিখবো 19 তারিখ। 19 তারিখ লিখবো, এখানে আবার লিখবো ইস্যু, 200টা পণ্য ইস্যু। তাহলে আমরা এখানে ইস্যুর ঘরে লিখবো 200, রেট হলো 1 টাকা 16 পয়সা। এখন এইটা 200কে এটা দ্বারা গুণ করব, 200 ইন্টু 2 টাকা 16 পয়সা, এটা গুণ করলে আসে 432। এরপরে আমাদের কাজটাকে ইস্যু লিখলাম, 400 পণ্য ছিল, 200 বিক্রি করে দিছি, আমার কাছে থাকে হলো 200, আর রেট এই 2 টাকা 16 পয়সা। তা গুণ করলে 432ই হবে। এই হলো 19 তারিখ। 19 তারিখের পরে আমাদের বলা হয়েছে 22 তারিখ। 19-এর পরে আছে 22 তারিখ। 22 তারিখে আবার রিসিপ্ট চলে আসছে, মানে পারচেস। 22 তারিখে রিসিপ্ট চলে আসছে, পারচেস। আচ্ছা, এই 22 তারিখে রিসিপ্ট বসাবো। এখন 22 তারিখে কয়টা রিসিভ করছে, কত করে, সেটা দেখতে হবে। 22 তারিখে রিসিভ করছে 200, 2 টাকা 40 পয়সা। তাহলে আমরা এই রিসিভের ঘরে বসাবো 200 পণ্য, 2 টাকা 40 পয়সা রেট। 200কে যদি আমরা 2 টাকা 40 পয়সা দ্বারা গুণ করি, এটা হয় 480। ক্রয় করছি মানে আমার দোকানে নিয়ে যোগ করব, আর বিক্রি করছি মানে দোকান থেকে বিতাড়িত, মানে পাঠায় দিব, কমায় দিব। তাহলে আমাদের আছে হলো 200, নতুন করে আরো কিনছি 200, তাহলে যোগ করলে আমাদের এখানে হয় 400 পণ্য। এরপরে কি করব, এই 432 টাকার পণ্য আছে, এই 432-এর সাথে এই 480 যোগ করব। তাহলে লিখবো 432 যোগ 480, এটা যোগ করার পরে আইছে 912। আর এই 912-কে এই 400 দ্বারা ভাগ করব। 912, 912 ভাগ 400, এই 400 ভাগ করার পরে এটা হলো 2 টাকা 28 পয়সা। তাহলে ভাগ করে বসাইতে হবে, বাধ্যতামূলক ভাগ করে বসাইতে হবে। রিসিভ হইলেই, রিসিভ হইলেই যে নিয়মটা এখন শিখাইলাম এভাবে করতে তুমি বাধ্য। আচ্ছা, তাহলে এটা বসাইলাম। এরপরে লাস্ট যে তারিখ আছে সেটাকে আমরা সমাধান করব। শেষ তারিখটা আমাদের ইস্যু আছে 150 পণ্য। তাহলে এখানে আমরা, এটা তারিখটা কত, তারিখটা হলো 27। তাহলে আমরা এখানে 27 তারিখ লিখবো। 27 তারিখ লিখে এখানে লিখবো ইস্যু 150 পণ্য। তাহলে ইস্যুর ঘরে আমরা 150 লিখবো, রেট হলো 2 টাকা 28 পয়সা। এখন গুণ করব, 150 ইন্টু 2 টাকা 28 পয়সা, 28 পয়সা বিয়োগ করা, গুণ করার পরে 442 টাকা আসলো। আবার বরাবর একই নিয়মে 400 থেকে 150 বিয়োগ,
400 থেকে 150 বিয়োগ করলে থাকে হলো 250 পণ্য। রেট হলো 2 টাকা 28 পয়সা। গুণ করে দিব এখন। 400 থেকে 150 পণ্য, 150 পণ্য 200, 250, 250 থাকছে 2 টাকা 28 পয়সা দ্বারা গুণ করব। তাহলে এখানে অ্যান্সার আসবে 570। এখানে অ্যান্সার আসবে 570। এই হলো আমাদের লিফো মেথডের, সরি, অ্যাভারেজ মেথডের হিসাব। আমরা দুইটা মেথড শিখলাম, একটা হলো অ্যাভারেজ মেথড, আর একটা শিখলাম হলো লাইফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। সাধারণত এইভাবে হিসাব পদ্ধতি কেন রাখা হয়, আমি একদম সিম্পল একটা এক্সাম্পল বলি। দেখো, আমরা অনেকগুলো পদ্ধতি ব্যবহার করব, এই পদ্ধতিগুলো কেন এইভাবে ভিন্ন ভিন্ন রাখা হয়, এটার কারণ আছে ভিন্ন ভিন্ন রাখা। যেমন লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের পণ্য আগে বিক্রি করব। যদি এমন হয় যে পণ্য আহ, যত সতেজ তত দাম বেশি, সেক্ষেত্রে আমরা লাস্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করি। লাস্ট ইন ফার্স্ট আউট ব্যবহার হয় কাঁচামালের ক্ষেত্রে। আমরা জানি বাজারে যায় যদি আমরা কখনো দেখি যে মাছ তাজা লাফাইতেছে, সবাই কিন্তু কেনার প্রতি ওইটার উপরে আগ্রহ থাকে। তাজা মাছ দাম বেশি পায়, পাশাপাশি মুনাফা বেশি হয়, আর ক্রেতাও কিনে স্যাটিসফাই থাকে। শাকসবজি তাজাটা আমরা আগে কেনার চেষ্টা করি, আবার ফলমূল আমরা বাইসা বাইসা তাজা যেটা দেখি একদম নতুন সেটাকে আগে কেনার চেষ্টা করি। ক্রেতারাও বিক্রি করতে চায়, বিক্রেতারাও বিক্রি করতে চায়, কারণ তারা যেটা একদম নতুন পণ্য সেটা মুনাফা বেশি করতে পারে, লাভ বিক্রি দাম একটু বেশি চাইলেও আমরা কিনি। ফলের দোকানে যাই যদি দেখি একই দোকানে মালটা আছে, একটু একটা হলো একদম নতুন আর একটা একটু নরম হয়ে গেছে, তো আমরা তো নরমটা তো কিনতে চাই না। এটা। আর আমরা এভারেজ যে আরেকটা মেথড করলাম, ওইটা এভারেজ ভারযুক্ত গড়। এটা সাধারণত মুদি দোকানদাররে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো বাড়ির পাশে যে মুদি দোকানদার আছে, মুদি দোকানদার কি করে জানো, মনে করো ডাল কিনছে, সে 2 কোয়ালিটির ডাল কিনে। হুম। সে কি করে, সে 2 কোয়ালিটির ডাল কিনে। বাড়ির পাশে দোকানদার 2 কোয়ালিটির ডাল কিনে, একটা এ গ্রেডের ডাল কিনে আর একটা হলো বি গ্রেডের ডাল কিনে। এ গ্রেডের ডাল যেটা সেটা একটু উন্নত মান ভালো, আর বি গ্রেডের ডাল সেটা একটু মান খারাপ। একটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা সিদ্ধ হইতে একটু দেরি হয়। এখন কি করে দোকানদার এই 2 ক্যাটাগরির ডালকে একত্রে মিশ্রণ করে ভালো দামে বিক্রি করে দেয়। এই যে একটা অনৈতিকতা, এই এভারেজ মেথড এই অনৈতিকতা আশ্রয় নেয়। ভালো পণ্য খারাপ পণ্য, কম দামের পণ্য বেশি দামের পণ্য একত্রিত মিশ্রণ করে একটা গড় দাম নির্ধারণ করে সে বিক্রি করে। নিয়ম হলো গড় দাম বিক্রি করা, কিন্তু আমাদের দেশে কি করে হাই দাম দিয়ে বিক্রি করে দেয়। তোমরা এই জন্য মাঝে মাঝে দোকান থেকে কিনলে দেখো, হাতে নিয়ে দেখবা কি, যারা ডাল রান্না করো দেখবা কোনো ডাল ছোট কোনোটা বড়, অনেকটা মোটা অনেকটা চিকন। চালের ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম হয়, একই বস্তার চাল চিকনও আছে আবার মোটাও আছে। এই হলো, তাহলে আমরা আজকে কি করলাম, কস্ট অ্যাকাউন্টিং এর ইনভেন্টরির স্টল লেজার শিখলাম, দুইটা পদ্ধতি শিখলাম। তোমরা আমাকে বলো, যারা যারা আসো এখানে, তোমরা বেশ অনেকে আসো, তোমরা কি ওয়েটেড অ্যাভারেজ এবং ফিফো মেথডের কনসেপ্টটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা কারো কোশ্চেন আছে ওয়েটেড অ্যাভারেজ বা ফিফো মেথড? না স্যার। আচ্ছা, আমরা এই অঙ্ক পারবো না ইনশাল্লাহ? এই জি টাইপের স্যার, অঙ্ক পারবো তো আশা করি, না? ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, আমরা আরো শিখাবো। তোমরা এখানে যারা আছো আমাদের গ্রুপে অনেকে জয়েন করছে দেখলাম, আহ, নতুন ব্যাচ যেহেতু, আর তোমরা তো অবশ্যই সবাইকে চিনো। আমরা বইয়ের পিকচার চাইছে, পিকচারটা আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে। আর পায়েল বই কিনছো না, দুইটা বই, তুমি কাজ করো জি স্যার। দুইটা বইয়ের ছবি তুলে আবার একটু গ্রুপে দিয়ে দিও। দুইটা বইয়ের কভার পেজটার ছবি তুলে গ্রুপে দিয়ে দিও যাতে সবাই বই কিনতে পারে। আর স্যার গ্রুপে তো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেয়া আছে না, অনেকে নতুন জয়েন করছে তাদেরকে ওইটা শো করবে না, তো আজকে আবার একটু গ্রুপে দিও।
আজকে আবার একটু দিও। আগামী কালকে তোমাদের হয়তোবা একটা ক্লাস আমি করাবো, কারণ পরপর দুইটা ক্লাস করাইলে একটা চ্যাপ্টার সম্পর্কে একটু ভালো ধারণা আসবে, আমাদের শিখতেও সুবিধা হবে। কালকে একটা ক্লাস আমি তোমাদেরকে করাবো, আমি গ্রুপে বলে দিব। আমার নতুন ব্যাচ এখন আবার শুরু হয়ে যাবে, তো ওরা জয়েন করতেছে আস্তে আস্তে। এখন কালকে ক্লাস হবে? হ্যাঁ, কালকে একটা ক্লাস আমরা নিব। তোমরা সবাই তাহলে আহ আজকের ক্লাসটা এখানেই টানি, আমি কোনো হোমওয়ার্ক আজকে দিব না। আজকে যে অঙ্কটা করলাম, অনেকের কাছে বই নাই, যে কারণে আজকে আমি কোনো হোমওয়ার্ক দিব না। এই যে অঙ্কটা করাইলাম এই অঙ্কটাই পারলে তোমরা সমাধান করবা, আর যাদের কাছে এটার প্রশ্ন নাই, বই নাই, গ্রুপে একটু বইলো, তাহলে আমি এটার ছবিটা তুলে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এই অঙ্কের ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এই ছবিটা দেখে আরেকবার অঙ্কটা প্র্যাকটিস করবা। আর এই ক্লাসটা, রেকর্ড ক্লাসটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ক্লাস শেষ করে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, তখন রেকর্ড ক্লাসটা দেখে নিবা, এবং রেকর্ড ক্লাস, গ্রুপ লিংক সবগুলো একদম পরীক্ষা পর্যন্ত মজুদ থাকবে। ওইখানে একটা প্লে লিস্ট করা থাকবে তোমাদের ব্যাচের জন্য, শুধু ওই লিস্টটার মধ্যে সবগুলো ক্লাস পাইবে একদম এক্সাম পর্যন্ত। ঠিক আছে, স্যার তাহলে আজকে স্যার এটা আজ- কবে দিবেন এই লিস্টটা? আজকেই দিব আমরা। এরপরে আমার আরো ব্যাচ আছে দুইটা, ওই দুইটা হুম ব্যাচ পড়ানো শেষ করার পরে, হুম ওই তো দুইটা ব্যাচ পড়ানো শেষ করার পরে আমি এই ভিডিওটা এডিট করে তারপরে তোমাদের গ্রুপে আপলোড করে দিব। এবার লিংক দিয়ে দিব, ওই লিংকে ক্লিক করলেই তোমরা গ্রুপ থেকে এটা দেখতে স্যার পাইবা। একটু প্রশ্নটা যদি গ্রুপে দিয়ে দিতেন। হ্যাঁ, আমি এইটা দিয়ে দিচ্ছি। স্যার গ্রুপে আমি দিয়ে দিয়েছি আমি। স্যার আমাদের তো আ- অনেকের এই জন্য আর কি। হ্যাঁ, তো আজকে আমরা স্যার আমি ইনশাল্লাহ বইয়ের সবাই কভার বই পেজের কিনবো। ছবি, স্যার আমি বইয়ের কভার পেজের ছবি আর হচ্ছে প্রশ্নের ছবি দিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, ধন্যবাদ। আর যারা এখানে জয়েন করছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, মানে যারা তোমার সাথে পড়ে, তাদেরকে নিমন্ত্রণ করবা যে আমার স্যারের কাছে অনলাইনে ক্লাস করে দেখো, যদি ভালো হয় আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো। তাহলে তোমরা চলো, বিদায় নেই, আমি এখানেই থাকবো কারণ আমার পরের ব্যাচ শুরু হবে। ঠিক আছে সবাই, তাহলে তোমরা লিভ নাও। কালকের ক্লাস টাইমটা আমি গ্রুপে বলে দিব। কালকে আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, কালকে আরেকটা ক্লাস করাবো। এই জন্য অঙ্ক পরপর দুইটা তিনটা ক্লাস করাইলে আমাদের একটা চ্যাপ্টারের অর্ধেক করে ফেলতে পারবো, তখনই তোমাদের কাছে ভালো লাগবে যে না, আমরা অঙ্ক বুঝতেছি। ইনশাআল্লাহ, তাহলে তোমরা যারা এখনো আসছো তোমরা লিভ নিয়ে চলে যাও। ঠিক আছে, জি তাহলে স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে দেরি করে ফেলছি, আমি আজকে মাঝখানে ক্লাস করাইয়া ঘুমায় গেছিলাম। হঠাৎ করে লাফ দিয়ে উঠে দেখি নতুন ব্যাচের আমার ক্লাসের টাইম চলে আসছে, কিন্তু আমি ঘুমাই গেছিলাম। এর আগের ব্যাচটা আজকে পড়াই নাই, এই জন্য তোমাদের ব্যাচ জয়েন হইতে একটু দেরি হইলো। আচ্ছা, তোমাদের আজকে কি করার কথা বলো তো? সবাই তো এখনো জয়েন করে না। আচ্ছা, আমি গ্রুপে একটু মেসেজ দিয়ে দিই যে সবাই জয়েন করো, সবাই স্যার আজকে তো নতুন চ্যাপ্টার মেবি পড়ানোর কথা আপনি বলছিলেন। ক্লাসে। ঠিক আছে, নতুন chapter। জয়েন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই অধ্যায়টা কি শেষ পড়ানো? হ্যাঁ, যা করাইছে আর লাগবে না, এনাফ। আমি তো জানি কোন অঙ্কটা আইবো, বুঝছো? ওই প্রথম পৃষ্ঠার মধ্যে থেকে বোর্ডে আইবো, বুঝছো? পরের পৃষ্ঠা আমি নিরাপত্তার জন্য করাইছি তোমাকে, কিছু তো একটু বেশি করাইতে হয়, এই কারণে একটু করাইছি। প্রথম পৃষ্ঠাটা আছে না, জি স্যার। প্রথম পৃষ্ঠায় যে কটা অঙ্ক করাইছে তুমি ওই কটা করো, গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, অন্তত আইবো। দ্বিতীয় পৃষ্ঠার অঙ্ক আইতো না, শুধু প্রথম পৃষ্ঠার অঙ্ক আইবো, বুঝছো? ওকে স্যার। হাই ঈশা। অনলাইন থেকে চলে যাও কেন? চলো তাহলে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, নতুন চ্যাপ্টার শুরু করি। নেক্সট ক্লাসে আর এই সমস্যাটা হবে না। আজকে নতুন আরেকটা ব্যাচ শুরু করছি অনার্সের,
ওই ব্যাচের কারণে একটু দেরি হয়ে গেল, ফার্স্ট ক্লাস ছিল আজকে, আর ফার্স্ট ক্লাস রাইখা আজকেই আমি ঘুমায় গেছি গা। এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব বলছি, ঠিক আছে, নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতেছিলাম না? জি স্যার। জি স্যার। কোন চ্যাপ্টার কি বলছি যে আমি এই চ্যাপ্টার করাবো, এমন কিছু বলছি? না না স্যার, এই তো বলেনি। আচ্ছা।